শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচারের বিষয় হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটি ডিএনএ থেকে হুবহু একই রকম দুইটি ডিএনএ সৃষ্টি হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি দ্বিসূত্রক ডিএনএ হতে পূর্বানুরূপ দুইটি দ্বিসূত্রক ডিএনএ সৃষ্টি হয় তাকে ডিএনএ রেপ্লিকেশন বলে। এই ডিএনএ রেপ্লিকেশনকে আমরা ডিএনএর অনুলিপনও বলে থাকি, তবে এর সঠিক বাংলা হলো ডিএনএ এর প্রতিলিপন। অনেকে এটিকে ডিএনএ এর দ্বিতনও বলে থাকেন। এ পর্যন্ত ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে তিনটি অনুকল্প বা মতবাদ প্রস্তাবিত হয়েছে। প্রথমটি হলো অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, দ্বিতীয়টি হলো সংরক্ষণশীল অনুকল্প এবং তৃতীয়টি হলো বিচ্ছুরণশীল অনুকল্প। এই তিনটি অনুকল্পের মধ্যে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি গ্রহণযোগ্য, কারণ আদিকোষ, প্রকৃত কোষ এবং মানব কোষে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ রেপ্লিকেশন সংঘটিত হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সর্বপ্রথম 1958 সালে ম্যাথু ম্যাসেলসন এবং ফ্রাঙ্কলিন স্টাহল ইকোলাই নামক ব্যাকটেরিয়াতে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ প্রতিলিপনের বিষয়টি প্রমাণ করে দেখান। পরবর্তীতে 1960 সালে বিজ্ঞানী নবরু সোয়েকা মানুষের কোষে অর্থাৎ মানব হেলা কোষে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ রেপ্লিকেশনের বিষয়টি প্রমাণ করেন। এই হেলা কোষ সম্পর্কে তোমাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি। হেনরিটা লেক্স নামক এক ভদ্রমহিলার ক্যান্সার আক্রান্ত কোষকে হেলা কোষ বলা হয়। হেনরিটা এর প্রথম দুটি অক্ষর নিয়ে হে আর লেক্সের প্রথম দুটি অক্ষর নিয়ে লা। মূলত এই অক্ষরগুলোর মাধ্যমেই হেলা শব্দটির আবির্ভাব হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়াটি সংঘটিত হয়? সহজ ভাষায় যদি বলি তাহলে প্রথমে একটি ডিএনএ ডাবল হেলিক্সের প্রতিটি স্ট্র্যান্ড অর্থাৎ প্রতিটি সূত্র পৃথক হয়ে যায়। এরপর নতুন যে দুটি ডাবল হেলিক্সের সৃষ্টি হয় তাদের প্রতিটির মধ্যে একটি স্ট্র্যান্ড নতুন এবং অপর স্ট্র্যান্ডটি পুরাতনই থেকে যায়। এজন্যই একে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলে। প্রক্রিয়াটি মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটি হলো ডাবল হেলিক্সকে একক হেলিক্সে পৃথকীকরণ। চলো দেখি বিষয়টি কিভাবে ঘটে। তোমরা এখানে একটি ডিএনএ দেখতে পাচ্ছ। এই ডিএনএ এর সুনির্দিষ্ট স্থানে রেপ্লিকেশন অর্থাৎ প্রতিলিপন শুরু হয়। এই সুনির্দিষ্ট স্থানটিকে অরিজিন অফ রেপ্লিকেশন বা সংক্ষেপে অরি বলে। প্রকৃত কোষের ডিএনএতে একই সময়ে একাধিক স্থানে রেপ্লিকেশন শুরু হতে পারে। দ্রুত রেপ্লিকেশন ঘটানোর জন্যই এরূপ হয়ে থাকে, তাই সেখানে একাধিক অরি দেখা যায়। উদাহরণস্বরূপ ড্রসোফিলার ডিএনএতে রেপ্লিকেশনের সময় প্রায় 50,000 স্থানে অরি দেখা গিয়েছে। ধরে নেই এই ডিএনএটির বাম পাশের এখানে অরি রয়েছে, অর্থাৎ এই স্থান থেকে রেপ্লিকেশন শুরু হবে। প্রথমে হেলিকেজ নামক এনজাইম এই অরি অঞ্চলটিতে সংযুক্ত হয়ে ডাবল হেলিক্সের পেজ খুলতে শুরু করে এবং পরিপূরক বেস পেয়ারের হাইড্রোজেন বন্ড ভেঙে দেয়। অর্থাৎ এডিনিনোথাইমিন এবং গুয়ানিনোসাইটোসিন যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তা ভেঙে দেয়। ফলে ডিএনএ অণুর স্ট্র্যান্ড দুটি পৃথক হয়ে যায়। ফলশ্রুতিতে স্ট্র্যান্ড দুটির পৃথক হওয়া স্থানে ওয়াই আকৃতির একটি গঠন তৈরি হয়। এই গঠনটিকে রেপ্লিকেশন ফর্ক বলে। এই ফর্কের কাছেই গুরুত্বপূর্ণ কিছু এনজাইম এবং প্রোটিন সমন্বিত হয়ে রেপ্লিকেশন কমপ্লেক্স সৃষ্টি করে। সদ্য পৃথক হওয়া এই স্ট্র্যান্ড দুটি আকর্ষণজনিত কারণে পুনরায় পেজ সৃষ্টির মাধ্যমে একত্রিত হয়ে যেতে চায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিএনএ এর পৃথক হওয়া স্ট্র্যান্ড দুটি পেজ সৃষ্টির মাধ্যমে কিভাবে একত্রিত হচ্ছে। এক্ষেত্রে এই স্ট্র্যান্ড দুটিকে পুনরায় পেজ সৃষ্টিতে বাধা দেওয়ার জন্য টোপোআইসোমারেজ নামক এনজাইমের আবির্ভাব ঘটে। তবে আদিকোষে এই কাজটি গাইরেজ নামক এনজাইম দ্বারা ঘটে থাকে। আরও একটি বিষয় হলো, এই স্ট্র্যান্ড দুটি যেহেতু একে অপরের পরিপূরক, তাই এরা পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরির মাধ্যমে সংযুক্ত হতে চায়। এক্ষেত্রে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন অর্থাৎ এসএসবিপি এই পৃথক হওয়া স্ট্র্যান্ড দুটিকে পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি হতে দেয় না। ধাপ 2, যাকে বলা হয় সম্পূরক স্ট্র্যান্ড তৈরির ধাপ। এই ধাপের প্রথমেই আরএনএ প্রাইমেজ এনজাইমের আবির্ভাব ঘটে। এটি পৃথককৃত স্ট্র্যান্ড দুটিকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে এবং বেস পেয়ারিং নীতি অনুযায়ী কয়েকটি নিউক্লিওটাইড যুক্ত করার মাধ্যমে একটি ক্ষুদ্র কমপ্লিমেন্টারি আরএনএ স্ট্র্যান্ড তৈরি করে। আর এভাবে সৃষ্ট আরএনএকে
আরএনএ প্রাইমার বলে। এখন আমরা আরো একটি বিষয় গুরুত্ব সহকারে লক্ষ্য করি। এই যে ডিএনএ ডাবল হেলিক্সের পৃথককৃত স্ট্র্যান্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একটি অপরটির সাথে উল্টোভাবে অবস্থান করছে, অর্থাৎ একটি স্ট্র্যান্ড 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে এবং অন্য স্ট্র্যান্ডটি 3 প্রাইম প্রান্ত থেকে 5 প্রাইম প্রান্তের দিকে আছে। তোমরা দেখতে পাচ্ছ উভয় স্ট্র্যান্ডেই আরএনএ প্রাইমার তৈরি হয়েছে। নতুন সৃষ্ট এই প্রাইমারগুলোর প্রত্যেকটি 3 প্রাইম প্রান্তেই মুক্ত হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে। সুতরাং এই উভয় 3 প্রাইম প্রান্তেই ডিএনএ পলিমারেজ 3 নামক এনজাইম এসে বেস পেয়ারিং নীতি অনুসারে একটি একটি করে নিউক্লিওটাইড যুক্ত করা শুরু করে। এভাবে উভয় স্ট্র্যান্ডেই সম্পূরক ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হওয়া শুরু হয়। তবে ডিএনএ ডাবল হেলিক্সের স্ট্র্যান্ডগুলো একটি অপরটির সাথে উল্টোভাবে অবস্থান করায় একদিকের ডিএনএ পলিমারেজ 3, যেটি মূলত রেপ্লিকেশন ফর্কের দিকে ধাবমান, সেটি নিরবিচ্ছিন্নভাবে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি করতে পারলেও বিপরীত দিকে স্ট্র্যান্ডে তা ঘটে না, কারণ হেলিকেজ এনজাইমটি পৃথকীকরণ কাজের মাধ্যমে ক্রমাগত অগ্রসর হওয়ার ফলে আবারও আরএনএ প্রাইমেজ এনজাইমের আবির্ভাব ঘটে। এ কারণে বিপরীত স্ট্র্যান্ডটিতে পুনরায় আরএনএ প্রাইমার তৈরি হয়, আর এই নতুন প্রাইমারটিতে মুক্ত 3 প্রাইম প্রান্ত থাকে এবং যথারীতি ডিএনএ পলিমারেজ 3 এর আগমন ঘটে, যেটি আবারও খণ্ডিত সম্পূরক ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। এতে বিপরীত দিকের সম্পূরক স্ট্র্যান্ডটিতে খণ্ড খণ্ড আরএনএ এবং ডিএনএ সৃষ্টি হয়। এ সময় ডিএনএ পলিমারেজ 1 নামক এনজাইমের কার্যকারিতায় প্রতিটি আরএনএ প্রাইমার প্রতিস্থাপিত হয়ে ডিএনএতে রূপান্তরিত হয়। ফলশ্রুতিতে খণ্ড খণ্ড গ্যাপযুক্ত ডিএনএ সৃষ্টি হয়। এগুলোকে ওকাজাকি খণ্ড বলে। বিজ্ঞানী ওকাজাকি এটি আবিষ্কার করেছেন বলেই এরূপ নামকরণ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সম্পূরক স্ট্র্যান্ডের মধ্যে একটি নিরবিচ্ছিন্নভাবে তৈরি হচ্ছে এবং অন্যটি খণ্ড খণ্ডভাবে তৈরি হচ্ছে। নিরবিচ্ছিন্নভাবে সৃষ্টি হওয়া স্ট্র্যান্ডটিকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, আর বিপরীত দিকের খণ্ড খণ্ডভাবে সৃষ্টি হওয়া স্ট্র্যান্ডটিকে বলা হয় লেগিং স্ট্র্যান্ড। পরবর্তীতে লাইগেজ এনজাইম ওকাজাকি খণ্ডগুলোর মধ্যকার গ্যাপ সংযুক্ত করার দ্বারা লেগিং স্ট্র্যান্ডকে নিরবিচ্ছিন্নতা দান করে। হেলিকেজ এনজাইমটি পৃথকীকরণ কাজের মাধ্যমে ক্রমাগত অগ্রসর হওয়ার ফলে আবারও আরএনএ প্রাইমেজ এনজাইমের আবির্ভাব ঘটে। এ কারণে বিপরীত স্ট্র্যান্ডটিতে পুনরায় আরএনএ প্রাইমার তৈরি হয়, আর এই নতুন প্রাইমারটিতে মুক্ত 3 প্রাইম প্রান্ত থাকে এবং যথারীতি ডিএনএ পলিমারেজ 3 এর আগমন ঘটে, যেটি আবারও খণ্ডিত সম্পূরক ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। এতে বিপরীত দিকের সম্পূরক স্ট্র্যান্ডটিতে খণ্ড খণ্ড আরএনএ এবং ডিএনএ সৃষ্টি হয়। এ সময় ডিএনএ পলিমারেজ 1 নামক এনজাইমের কার্যকারিতায় প্রতিটি আরএনএ প্রাইমার প্রতিস্থাপিত হয়ে ডিএনএতে রূপান্তরিত হয়। পরবর্তীতে লাইগেজ এনজাইম ওকাজাকি খণ্ডগুলোর মধ্যকার গ্যাপ সংযুক্ত করার দ্বারা লেগিং স্ট্র্যান্ডকে নিরবিচ্ছিন্নতা দান করে। এরপর ধাপ 3তে নতুন সৃষ্ট ডিএনএ এর প্রুফ রিডিং এবং মেরামত সম্পন্ন হয়, অর্থাৎ ডিএনএ এর প্রতিলিপনের পর যে দুটি নতুন ডিএনএ সৃষ্টি হয় তাদেরকে পুনঃনিরীক্ষণের মাধ্যমে যাচাই করা যে কোনো ভুল হয়েছে কিনা, মিসম্যাচ হয়েছে কিনা। গবেষণায় দেখা গেছে মানুষের 1000 জিনের মধ্যে একটি মিসম্যাচ হতে পারে। রিপেয়ার কমপ্লেক্স এরূপ ভুল ধরার জন্য কাজ করে থাকে। উদাহরণস্বরূপ, যদি গুয়ানিনের সাথে থাইমিন যুক্ত হয় তাহলে সেখানে রিপেয়ার কমপ্লেক্সটি থাইমিনকে সরিয়ে সাইটোসিনকে অন্তর্ভুক্ত করে দেয়। এই প্রুফ রিডিং এবং মেরামত প্রক্রিয়াটি শেষ হওয়ার সাথে সাথেই ডিএনএ প্রতিলিপন সমাপ্ত হয়। শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি তোমরা সহজেই বুঝতে পেরেছ। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।